প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আজ আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তিনি নির্বাচন কমিশন নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি সার্ক নিয়ে কথা বলেছেন তিনি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রসঙ্গেও। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ শফিকুর রহমান, সভাপতি জাতীয় প্রেস ক্লাব, এবং আমাদের সাথে আছেন প্রফেসর ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শফিকুর রহমান, আপনি মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স মানে সংবাদ সম্মেলনে আপনি উপস্থিত ছিলেন। তিনি কি বলেছেন সেটা সমস্তটাই আপনি শুনেছেন। তা আমরা শুরুতে যেটা আলোচনায় আনতে চাই সেটা হলো যে আমরা জানি যে নির্বাচন কমিশনের গঠন, নতুন নির্বাচন কমিশন যেটা হবে সেটা নিয়ে সার্চ কমিটির প্রসঙ্গে এসেছে, এবং বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটি সব দল নিয়ে করার কথা বলা হচ্ছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি বলেছেন যে বিএনপি মানে ভুয়া ভোটার এর আগে করেছিলেন, আবারও সেরকম একটা কমিশন চাই কিনা, এরকম একটা প্রশ্ন তুলেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, প্রাইম মিনিস্টার এই বক্তব্য প্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে মানে আসলে কেমন নির্বাচন কমিশন হওয়া উচিত? আসলে আপনাকে ধন্যবাদ, এবং এনটিভির শ্রোতা দর্শকদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, তিনি বলেছেন যে অতীত নির্বাচন কমিশন হয়েছে, সেই অভিজ্ঞতা আমাদের আছে। যেমন একটি উদাহরণ আপনি একটু আগে বললেন যে 1,24,000 ভুয়া ভোট, 1,31,00,000 সরি 1,31,00,000 বলেছেন উনি। তো 1,31,00,000 ভুয়া ভোট তারা করেছেন, এবং তিনি থ্যাঙ্কস জানিয়েছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ওই যে ফখরুদ্দিনের, বলছে অনেক কখনো কখনো জেনারেল সাহেবরা কিছু ভালো কাজও করে ফেলেন, তো তারা এই কাজটি করেছেন যে ভুয়া ভোটগুলো বাদ দিয়ে ছবি দিয়ে তারপরে একেবারে ভোটার তালিকা প্রণয়ন করে দিয়েছেন, যেটি আমাদের নির্বাচনের জন্য একটি স্বচ্ছ নির্বাচনের জন্য খুবই প্রয়োজন ছিল। আচ্ছা, এবার নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেছেন যে এটি আমাদের সংবিধান আছে, সেইভাবে আমরা নির্বাচন কমিশন গঠন হবে। সেক্ষেত্রে সার্চ কমিটি হবে কি হবে না সেটি তিনি কিন্তু কিছুই বলেননি। তো আমরা মনে করি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মানে স্টেক হোল্ডার্স যারা পার্লামেন্টে সিট পাবে, এই ধরনের যে রাজনৈতিক দল আছে, আমি মনে করি সব দল, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি সাংবিধানিকভাবে তিনি নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করেন। তো আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি সব দলকে ডেকে তাদের মতামত নিয়ে তিনি একটি স্বাধীনভাবে একটি নির্বাচন কমিশন গঠন করবেন। তবে একটা কথা কি জানেন, আমাদের এখানে কিন্তু ফেরেশতা খুঁজে পাওয়া যাবে না, তাই না? ফেরেশতা খুঁজে পাওয়া যাবে না। আমি মনে করি আমাদের মধ্যে যারা আছে, এদের মধ্যে মন্দের ভালো যদি হয়, আমি মনে করি এটাই আমাদের জন্য ভালো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে গ্রহণযোগ্য, হ্যাঁ এক্স্যাক্টলি, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন হলে সবচেয়ে ভালো হয়। এটি তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন আজকে প্রশ্ন উত্তরে, সেটি কিন্তু বিএনপির দিকে ঠেলে দিয়েছেন, যে বিএনপি আসলে কি চায় সেটা আগে পরিষ্কার হতে হবে। এটি আমি যতটুকু বুঝতে পেরেছি তার বক্তব্যের জবাবে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো প্রফেসর ফেরদৌস হোসেন। যে নির্বাচন কমিশন নিয়ে তো এর আগে 5 জানুয়ারির আগে অনেক কথা হয়েছে, 5 জানুয়ারির পরে কথা হয়েছে, এখন নতুন নির্বাচন কমিশন গঠন হবে, সার্চ কমিটি নিয়ে কথা হচ্ছে। বিএনপি আগে কোনো এক সময় যে ভুয়া ভোটার ছিল বলে তার অভিযোগ, এবং সেনাবাহিনীর সমর্থিত যে সরকার ছিল সেটা করেছে, সেটা বললেন। তো এখন আমরা নির্বাচন কমিশন গঠন আমাদের করতে হবে। মোহাম্মদ শফিকুর রহমান রাষ্ট্রপতির কথা বলেছেন। এখন রাজনৈতিক দলগুলোর তো একটা সদিচ্ছার বিষয় আছে। আপনি রাষ্ট্রবিজ্ঞান, এখানে আমি যেটা বলতে চাই যে কোনো কাজের, বিশেষ করে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বা প্রশাসনিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, এবং যে বিষয়গুলো একটা রাষ্ট্রের
মানে বর্তমান এবং ভবিষ্যতের সাথে খুব গভীরভাবে যুক্ত এবং গুরুত্বপূর্ণভাবে যুক্ত, সেই সব ক্ষেত্রে দুইটি বিষয় বিবেচনায় আনা দরকার বলে আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে লেজিটিমেসির বিষয়, যে আপনি যে কাজটি করলেন সেই কাজটি কতটুকু বৈধতা অর্জন করল। এখন এই বৈধতাকে আবার দেখা হয় দুইটা দিক থেকে দেখা যায়, একটা হচ্ছে লিগ্যাল লেজিটিমেসি আর একটা হচ্ছে পপুলার লেজিটিমেসি। এখন জনাব শফিকুর রহমান যে কথা বললেন যে রাষ্ট্রপতি তিনি স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠন করবেন, কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। আপনি লক্ষ্য করবেন আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের সকল কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এর ব্যত্যয় কিন্তু উনি ঘটাতে পারবেন না সংবিধান অনুযায়ী। এখানে কিন্তু ইলেকশন কমিশনের কথা বলা নাই। তার মানে কি, নির্বাচন কমিশনও গঠিত হবে কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে, এবং প্রধানমন্ত্রী যা চাইবেন ওইটাকেই রাষ্ট্রপতিকে এন্ডোর্স করতে হবে। এটাই হচ্ছে আমাদের সংবিধানের বিধান। এখন প্রশ্ন হলো যে হ্যাঁ, রাষ্ট্রপতির নামে সবকিছু হয়, কিন্তু রাষ্ট্রপতির নামে যা কিছু হয় তাহা রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করেন না। এটা আমাদের সংবিধানের বিধান অনুযায়ী করতে পারেন না। এখন প্রশ্ন হলো যে আপনি ধরেন একটা ইলেকশন কমিশন গঠিত হলো, ইলেকশন কমিশন গঠিত হবার পরে লিগালি তো সরকার ইলেকশন কমিশন গঠন করতে পারে আইনগতভাবে, এবং গঠন করার পরেই এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে অথবা যাদেরকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হলো তাদের আপনার ব্যাকগ্রাউন্ড, ইন্টিগ্রিটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি ইত্যাদি নিয়ে আগেই বিতর্ক শুরু হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে যে ইলেকশন পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু অনেকগুলো কন্ট্রোভার্সি আপনার সেই লেজিটিমেসির যে ভিত্তি এটাকে দুর্বল করে দেবে। আর যদি ব্যাপারটা এমন হয় যে ওকে, আপনাকে তো লিগাল প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, এর বাইরে তো আপনি যেতে পারবেন না, সিদ্ধান্ত ফাইনালি লিগাল প্রসেসেই আপনাকে নিতে হবে, ওই রাষ্ট্রপতির স্বাক্ষরেই তো নির্বাচন কমিশন নিযুক্ত হবেন, এটা ঠিক আছে। কিন্তু যদি এখানে একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি করা যায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে পপুলার লেজিটিমেসিটা কিন্তু এখানে এস্টাবলিশড হয়। লিগাল লেজিটিমেসি তো হবেই, আমি আগেই বললাম সেটা। তাহলে কি হচ্ছে যে পপুলার লেজিটিমেসি, লিগাল লেজিটিমেসি প্লাস পপুলার লেজিটিমেসি, এই দুইটা যদি আপনি করতে পারেন তাহলে সেইটা একটা পূর্ণতা লাভ করে এবং একটা গ্রহণযোগ্যতা লাভ করে। এইখানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই যে এইখানে কিন্তু উনি কিন্তু এই শব্দটা ব্যবহার করেছেন যে স্টেক হোল্ডার। রাইট। এখানে স্টেক হোল্ডার কিন্তু শুধু বিএনপি না, আমি একজন ভোটার, অ্যাজ এ ভোটার আমি কি স্টেক হোল্ডার না? এখানে আমি কি চাইব না যে আমার ভোট আমি যাতে নির্বিঘ্নে দিতে পারি, এবং আমার যারা ভোটার সকল ভোটার কি এটা এক্সপেক্ট করবে না যে তার ভোট সে সঠিকভাবে দিতে পারবে, তার ইচ্ছা অনুযায়ী দিতে পারবে, এবং তার ভোট সঠিকভাবে কাউন্ট হবে, সেটাই ঘোষণা হবে ইত্যাদি, এরকম একটা পরিবেশ বিরাজ করবে, এর তো সে চাইবে। তবে এটাও সত্য বাস্তবতা, সেটা হচ্ছেই যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে সাধারণত পলিটিক্যাল পার্টিগুলোই এখানে পিপলের বিভিন্ন সেকশনকে রিপ্রেজেন্ট করে, যে কারণে ওই কনসেনসাস পিপলের মধ্যে আনতে গেলে পিপলের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে এই কনসেনসাসটা বিল্ড করতে হয়। এখন উনি যে কথা বলেছেন যে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে, অথবা অতীতে হয়তো ধরেন গত 3 বা 5টি পার্লামেন্টে বা 8টি সংসদে যারা প্রতিনিধিত্ব করেছে এই দলগুলো, অথবা নির্বাচন কমিশনে যারা নিবন্ধিত এই দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে একটা গোলটেবিল আলোচনা হতে পারে, অথবা রাষ্ট্রপতি উনি হার্ট টু হার্ট কথা বলতে পারেন, অথবা রাষ্ট্রপতির হাতে এই দায়িত্ব অর্পণ করা যেতে পারে। এইটা কিন্তু কঠিন কিছু না। এখানে যদি প্রধানমন্ত্রী মনে করেন যে ওকে এইটা রাষ্ট্রপতি ডিল করুক, এখানে উনি যে সিদ্ধান্ত দেবেন এটা আমি এন্ডোর্স করব, অথবা আমি এখানে ওকে করব, এইটা ইচ্ছার ব্যাপার। আপনি ইচ্ছা যদি ওপেন হয় এটা কার্যকর করা আমার কাছে মনে হয় সহজ। আর ইচ্ছার ক্ষেত্রে যদি আপনি রিজার্ভেশন রাখেন তাহলে কার্যকর করা ক্ষেত্রে জটিলতা তৈরি হবেই। তবে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে একমত। আমি যেটা মনে করি সেটা হচ্ছেই যে প্রধান প্রধান রাজনৈতিক দল এবং সুশীল সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এইসব নিয়ে
কাজ করেন, যেমন সুজন অথবা ইলেকশন এই সমস্ত যারা কাজ করেন ইত্যাদি, হ্যাঁ হ্যাঁ, অন্যান্য যে সংগঠনগুলি যারা মানে এইসব নিয়ে কাজ করেন, অভিজ্ঞতা আছে, মনিটরিং করেন বিভিন্ন সময় ইত্যাদি, সুপারভিশন করেন, তাদের অভিজ্ঞতাগুলোকেও মানে কগনিজেন্সে নেওয়া এবং প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে যদি একটা নির্বাচন কমিশন গঠন করা যায় এবং সেই নির্বাচন কমিশনে যদি আপনি মানে নিরপেক্ষ এই অর্থে যে যারা অবজেক্টিভলি কাজ করবে বলে প্রতীয়মান হয়, এই অর্থে নিরপেক্ষ এবং যোগ্য, দক্ষ এবং সাহসী এই ধরনের ব্যক্তিদের নিয়ে যদি আপনি নির্বাচন কমিশন গঠন করেন এবং তারা যদি তাদের যে সাংবিধানিক বাধ্যবাধকতা সেই অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে আমি মনে করি যে সেই নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি যেমন বাড়বে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠেয় নির্বাচনেরও ক্রেডিবিলিটি সেই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রসঙ্গে আছি, প্রেস সংবাদ সম্মেলনে আরো দুটো প্রসঙ্গ আসছে। আমরা বিশেষ করে সার্কের বিষয়ে আসি, যেহেতু ইমিডিয়েটলি সার্ক হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ভারত, বাংলাদেশ সহ আরো 4টি দেশ পাকিস্তানে যাবে না, যেসব কারণ আপনিও জানেন। তো এই যে সার্ক যেটা হচ্ছে না, এখন একটা সার্ক একটা অকার্যকর সংগঠনের দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। তো এই যে না হওয়া, বা তাহলে সার্ককে কিভাবে কার্যকর করা যায়, বা বাংলাদেশের আসলে এই মুহূর্তে কি করা উচিত বলে মনে করেন? হ্যাঁ, দেখুন, সার্কের যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, পাকিস্তান বোধহয় গতকালকে তারা নিজেরাই ব্যান করে দিয়েছে, বোধহয় শিফট করে দিয়েছে, যে অ্যাডজন করেছে, রাইট, তারা অ্যাডজন করেছে। সার্কের কতগুলো ব্যাপার আছে। দেখুন, এই সার্কের কনসেপ্টটা কিন্তু আমরা বহুত পুরনো, কারণ এই সার্কের কনসেপ্টটা হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষগুলোর যে কালচারাল আইডেন্টিটি, এটা কিন্তু একই, প্রায় কাছাকাছি সবার, একেবারে সেই ইয়েতে আফগানিস্তান থেকে শুরু করে আমাদের এদিকে পর্যন্ত, যে কারণে আফগানিস্তানকেও কিন্তু সহযোগী সদস্য করা হয়েছে। তো আজকে যেটা, সেটা সার্কের যে সনদ, সেই সনদে আছে যে বাইলেটারাল কোনো ইস্যু সার্কে আলোচিত হবে না। আসলে মূলত এখন সার্কের যে প্রবলেমটা হলো সেটি হচ্ছে পাকিস্তান। এটা পাকিস্তানের যে কতগুলো অ্যাক্টিভিটিস, রিসেন্ট কতগুলো অ্যাক্টিভিটিস, বিশেষ করে এই যে কয়েকদিন আগে ভারত অধ্যুষিত কাশ্মীরের উরিতে ঢুকে, আর্মি ক্যাম্পে ঢুকে 18 জনকে হত্যা, তারপরে আবার ভারত রিটালিয়েট করলো, তারা আবার ঢুকে গিয়ে 8টা না কয়টা ঘাঁটি ধ্বংস করলো, 80 জনের মতো জঙ্গিকে, তাদের ভাষায় জঙ্গিকে হত্যা করলো। এই দুটো ইস্যুই কিন্তু এখানে প্রাধান্য পেয়ে গেছে। প্রাধান্য পাওয়াতেই এখন তারপরেও যে জিনিসগুলো আছে, এর আগেও কিন্তু পাকিস্তানে আমরা খেলতে যাইনি, কারণ নিরাপত্তাহীনতা। আর আমাদের এখানে যে জিনিসটি, সেটা হচ্ছে যে এখন আরেকটা জিনিস যেটা, সেটা প্রমাণিত হয়ে গেছে যে যত টেররিস্ট ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে, এদের মধ্যে দেখা যাচ্ছে ভারতের দিকে চলে যাচ্ছে একটা গ্রুপ, লস্করে তৈয়বা বিশেষ করে, আর আমাদের এইদিকে যারা আসছে এরা অবশ্য লোকাল, কিন্তু এদের মধ্যে কিন্তু পাকিস্তানের একটা লিঙ্ক আছে। এই সব কিছু মিলে এই সার্ক আসলেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও একটি কথা আছে, যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার পরে তিনি বলছেন যে দেখুন, আমি দুই দেশের যে ঝগড়া, আমি মনে করি তারা নিজেরা মিটিয়ে ফেলুক। পাকিস্তান আমাদের কি বলল না বলল, আমাদের যুদ্ধাপরাধী একজন প্রশ্ন করেছেন, যুদ্ধাপরাধীদের ব্যাপারে পাকিস্তান বাজে রিয়াকশন দিয়েছে। হ্যাঁ, তো পাকিস্তানের তো আসলে এখন আর কোনো দ্বিতীয় কোনো ওয়েও নাই, কারণ পাকিস্তান এখন লক্ষ্য করবেন, তারা কিন্তু এদিকে বন্ধুহীন হয়ে এখন মিডল ইস্টের দিকে চলে গেছে, তারা মধ্যপ্রাচ্যের দিকে চলে গেছে। মধ্যপ্রাচ্য কি একদম ইউরোপের কাছাকাছি চলে গেছে। এখন তাদের বন্ধু হচ্ছে টার্কি, যে টার্কি মূলত আবার ইসরায়েলকে সমর্থন করে। সব কিছু মিলে এখন কিন্তু পাকিস্তানের অবস্থা খুব একটু ভালো না, খুব খারাপ অবস্থা পাকিস্তানের। আচ্ছা, সেদিক থেকে তারপরে যেটা, সেটি হচ্ছে যে এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ওরা তো পরাজিত আমাদের কাছে। ওরা কি বললো, পরাজিত শক্তি কি অনেক কিছু বলে, তাই বলে এগুলি কি আমাদের ধরতে হয়?
আমরা এর বাসী। সাথে আরেকটা কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো যে যেহেতু আমরা সার্কের সদস্য এবং আমাদের একটা দ্বিপাক্ষিক সম্পর্কও আছে, আমাদের ওআইসি সদস্য, তো উনি বলেছেন যে অনেকেই বাংলাদেশের ভিতর থেকে যেহেতু যুদ্ধাপরাধীদের বিষয়ে পাকিস্তান নাক গলিয়েছে, যে অভিযোগে আমরা সার্কে যাচ্ছি না, সম্মেলনে যাচ্ছিলাম না, এখন হলো যে উনি বলেছেন যে পাকিস্তানের সাথে ঝগড়াও চলবে, আবার কূটনৈতিক সম্পর্কও থাকবে। বাংলাদেশ থেকে কিন্তু অনেকবার বলা হয়েছে পাকিস্তানের সাথে যে আমাদের যে সম্পর্কের যে লেভেল বা স্ট্যাটাস, সেটা আমাদের আসলে কতটুকু থাকা উচিত বা কমানো উচিত কিনা, এই ধরনের কিন্তু অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রাইম মিনিস্টার অবশ্য এইভাবে বলেননি কথাটা। তিনি যে কথাটি বলেছেন যে দেখুন, এই সম্পর্ককে কোনোটাই স্থায়ী না, এগুলো চেঞ্জ হয় টাইম টু টাইম, পরিবেশ পরিস্থিতির কারণে পরিবর্তিত হয়। তো আজকে যেটা হয়েছে, পাকিস্তানের যে অবস্থা, আমাদের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। হ্যাঁ, এটা এই মুহূর্তে আমরা কূটনৈতিক সম্পর্ক কি করব না করব সেটা তো এখানে বলার সময় না। ওরা পরাজিত শক্তি, ওরা অনেক কিছু বলছে, ওরা বলতেই থাকুক না, প্রবলেম কি? আমরা তো আমাদের উত্তর দিয়ে যাচ্ছি। যেমন নাকি আমি যেমন বলি, যেমন তুরস্কের এরদোগান সরকার, হ্যাঁ, তারা কি করলো? তারা আমাদের এখানে তো অনেক নাটক করেছে, তাই না? কিন্তু শেষ পর্যন্ত তারাও তো আসছে, তারাও তো আবার সেই এমবেসিতে লোক এসছে, আবার প্রেস কনফারেন্স করে ক্ষমা চায়নি ঠিক, কিন্তু তারা মনে হচ্ছে তারা ওখান থেকে তারা সরে গেছে। তারা যেই নিন্দাটা করেছিল, আমার কাছে মনে হয়েছে তারা সেখান থেকে সরে গেছে একটা প্রেস কনফারেন্স করে, যেটা আমি বুঝতে পেরেছি। তো পাকিস্তানের সঙ্গে দেখুন, পাকিস্তানের সঙ্গে যে জিনিসটা হচ্ছে, পাকিস্তানের জনগণ কিন্তু না, আমি ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তানের হচ্ছে সামরিক জান্তা। গোটা পাকিস্তানের প্রথম দিন থেকে শুরু করে এই লিয়াকত আলী, প্রাইম মিনিস্টার লিয়াকত আলী হত্যা থেকে শুরু করে এই যে আর্মি ইনভলভমেন্ট হলো, পাকিস্তান কিন্তু আজ পর্যন্ত তারা সেই আর্মি পাকিস্তানটাকে ধ্বংস করে দিচ্ছে। বেনজিরের মতো এত পপুলার লিডার, আপনি লক্ষ্য করুন, বেনজিরের মতো এত পপুলার লিডার এবং ইন্টারন্যাশনালি রেপুটেড, আমি তার দুটো প্রেস কনফারেন্স কভার করেছি, আমি দেখেছি তার ডেপথ অফ নলেজ অ্যান্ড পলিটিক্যাল স্যাগাসিটি, পারসাইটনেস কি পরিমাণ আছে। সেই ভদ্র মহিলার নামার সঙ্গে সঙ্গে তাকে বুকটা ঝাঁঝরা করে দিল, তাই না? তো সেই জায়গায় পাকিস্তান অন্যান্য দেশ থেকে বা অন্যান্য দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা সেখানে স্বাভাবিকভাবেই যাবে না, এটা তো খুবই স্বাভাবিক। তাই সময় বলবে যাবে কি, আলটিমেটলি কি হবে সেটা কিন্তু সময় বলবে, কারণ এটা আমরা জানি সময় কিন্তু ওই হিলারও আবার কিলারও, দুইটাই। প্রফেসর প্রদ্যুৎ হোসেন, আপনার কাছে যে প্রসঙ্গটা মোহাম্মদ শফিকুর রহমানকে করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটা প্রসঙ্গে কথা বলেছেন, তো এর মধ্যে পাকিস্তান ইস্যু এসেছে। পাকিস্তানের যে সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়ে গিয়েছে, সেটা একটা প্রসঙ্গ। সার্কের এখন কি ভবিষ্যতে কতদূর কি হবে সেটা একটা, এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের কতটা দাঁড়াবে বা কি স্ট্যাটাস থাকা উচিত বলে মনে করেন? আমি হেল্প করি প্রফেসর সাহেবকে, সেটি হচ্ছে যে সম্ভবত লেটেস্ট নিউজ হচ্ছে নেপাল একটা বিকল্প কিনা ভেন্যু দিয়ে সার্ক সামিট করার একটা চিন্তা ভাবনা বোধহয় করছে। আচ্ছা, যেহেতু নেপাল চেয়ারম্যান আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা বিষয় আমার মনে হয় আমাদের খেয়াল করা দরকার। সেটা হচ্ছে যে এই যে 18 বার সার্ক সামিট হয়েছে এ পর্যন্ত, তার মধ্যে খুব সম্ভবত 5 বা 6 বার কিন্তু সামিট পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে? যে কোনো একটি দেশের পক্ষ থেকে যে কোনো কারণে, কোনো সময় নিরাপত্তার কারণে বা অন্য কোনো কারণে ওই অপারগতা প্রকাশ করা হয়েছে অথবা অনিচ্ছা জ্ঞাপন করা হয়েছে যে আমরা পার্টিসিপেট করব না। কিন্তু আমাদের যেটা জানা দরকার, বা আমরা জানি যে সার্ক সনদের মধ্যে কিন্তু এটা স্পষ্টভাবে উল্লেখ আছে যে সার্ক সামিট হতে গেলে সকল রাষ্ট্রের মানে সম্মতির ভিত্তিতে হতে হবে এবং সকল রাষ্ট্রের হেড অফ দি গভর্নমেন্ট অথবা হেড অফ দি স্টেটের পার্টিসিপেশন থাকতে হবে। একজনও যদি ডিফাই করে, যেমন ধরেন আপনি ভারত পাকিস্তান তো এরা ধরেন কনফ্রন্টিং স্টেট, বাদ দেন, মালদ্বীপও যদি বলে যে না আমরা পার্টিসিপেট করব না, তাহলেও কিন্তু সার্ক সামিট হতে পারবে না অ্যাকর্ডিং টু চার্টার হতে পারবে না। এবং এর আগেও বেশ কয়েকবার কিন্তু এইভাবে মানে সম্মেলন পিছিয়েছে। তবে এইবারের ঘটনাটা একটু ভিন্ন। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এই যে এইবারের ঘটনাটা কিন্তু নিরাপত্তা ইস্যুতে হয়েছে তা না, এটা হয়েছে কিন্তু অনেকটা অন্য ইস্যুতে। আপনি দেখবেন যে বাংলাদেশের রিয়াকশনটা একটা কারণে,
ভারতের পজিশনটা আরেকটু ভিন্ন কারণে। আর ভুটান এবং আফগানিস্তান তারা কিন্তু কোনো কারণ উল্লেখ করে নাই, তারা বলেছে আমরা যাব না। শ্রীলঙ্কা খুবই কৌশলী একটা অবস্থান নিয়েছে। আর সার্ক চেয়ার হিসাবে নেপাল তো ন্যাচারালি এখানে একটু সাইলেন্টলি থাকা কথা। মালদ্বীপের পজিশনটা অনেকটা এরকমই, যে যেহেতু হচ্ছে না বা হবে না, অতএব দেখা যাক। হ্যাঁ, এই ধরনের। এখন ইন্টারেস্টিং থিং ইজ যে সম্মেলন না হওয়া যথাসময়ে বা নির্ধারিত সময়ে আর সার্ক না থাকা, এই দুইটা বিষয়কে এক করে দেখার বোধহয় সুযোগ নেই। সার্ক থাকবে কি থাকবে না সেইটা অবশ্য এই মুহূর্তে বলা খুব কঠিন। কারণ আপনি লক্ষ্য করবেন যে 1985 সালের প্রথম সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার পর থেকে সার্ক কিন্তু অনেক দূর এগিয়েছে। অনেক দূর এগিয়েছে ইন দ্য সেন্স আমি বলি যে ওই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, যিনি এই সার্ক গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমার যতটুকু মনে পড়ে ইত্তেফাকে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, খুব বড় একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল ওনার, এবং সেখানে উনি বলেছিলেন, এবং ওনার বইতেও কিন্তু এটা উল্লেখ আছে, উনি বলেছিলেন যে ঠিক ইসি বা আসিয়ানের মতো এরকম আঞ্চলিক সহযোগিতা সংস্থা, মানে এত শক্তিশালী বা এত প্রসারিত সহযোগিতা সংস্থা হিসেবে আমরা সার্ক গঠন করতে যাচ্ছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই অঞ্চলের যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রের যারা নেতা, তারা এক টেবিলে বসে চা পান করতে পারে না, এমন পরিবেশও এই অঞ্চলে নাই। অন্তত আমরা শুরুটাই ভাবে করি যে যাতে এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব এক টেবিলে বসে একসাথে চা পান করতে পারে, এরকম একটা পরিবেশ তৈরি করাই প্রাথমিকভাবে লক্ষ্য ছিল। তার মানে এটা একটা সিম্বলিক কথা, কিন্তু এর মধ্যে কিছু মিনিং আছে, মেসেজ আছে। তারপরে যে বিষয়টা আপনি দেখেন যে সার্ক কিন্তু কিছু দূর এগিয়েছে জলবায়ু সংক্রান্ত, আবহাওয়ার বিষয়ে, তারপরে আপনার বর্ডার এগ্রিমেন্টের ক্ষেত্রে, তারপরে যেমন মেরিটাইম বাউন্ডারি, আপনার সার্ক সচিবালয় হয়েছে, সার্ক ইউনিভার্সিটি হয়েছে। তার মানে কোন কোন ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রাতিষ্ঠানিক মানে ব্যবস্থার আওতায় এসছে এটা। 2 নম্বর হলো যে সাফটা, তারপরে যে আপনার ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার্স ইত্যাদি বিষয় নিয়ে সাইড লাইনে সামিটের, এখানে যদিও দ্বিপাক্ষিক বিষয় আলোচনার সুযোগ নাই, তবুও সামিটের সাইড লাইনে কিন্তু অনেক দ্বিপাক্ষিক বিষয় আলোচনার সুযোগ তৈরি হয়ে যায়। ফলে এইসব কারণে এর একটা পলিটিক্যাল ইম্পর্টেন্স যে একেবারে নাই, এটা কিন্তু না। যদি ইম্পর্টেন্স না থাকতো তাহলে তো সার্ক নিয়ে এত কথাবার্তা বলার কোনো অবকাশই থাকতো না, অবশ্যই আছে। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, আমি যেটা মনে করি যে সার্ক একটা সংকটের মধ্যে পড়ে গেছে। এখন এই সংকট থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে আমি যেটা মনে করব সেটা হচ্ছেই যে এখানে বিশেষ করে ভারত এবং পাকিস্তানকে এখানে যথেষ্ট মানে দূরদর্শিতার এবং সুবিবেচনার পরিচয় দিতে হবে। উনি কিন্তু একটা কথা বলেছেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে পাকিস্তান হচ্ছে, এটা মনে রাখতে হবে যে পাকিস্তানের মিলিটারি এলিট, দে আর ভেরি পাওয়ারফুল তাদের রাষ্ট্রে, এবং পাকিস্তান একটা ফ্রেজাইল স্টেট, আপনি এটা মনে রাখতে হবে। সেখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো কিন্তু ওইভাবে শক্তিশালী না, এবং তাদের এখানে নানা ধরনের মানে জঙ্গি গোষ্ঠীর অ্যাক্টিভিটিস আছে, এটাও সত্য। এটা ভারতেও আছে কোন কোন এলাকায়, আফগানিস্তানে তো ব্যাপকভাবেই আছে, সেটা এটা তো এই অঞ্চলেরই একটা সমস্যা। আরো 2টা স্টেটের স্বাধীনতার ঘোষণা আছে, হ্যাঁ, সংগ্রামও আছে। তারপরে ভারতেও এটা আছে, বিচ্ছিন্নতাবাদী নানা আন্দোলন আছে। এটা শ্রীলঙ্কায় ছিল, এখন এটা অবশ্য দূর হয়ে গেছে। এইসব সমস্যাগুলো তো আমাদের এখানে আছে। নেপালেও মাওবাদীদের অ্যাক্টিভিটিস এক সময় এক ধরনের ছিল, এখন নেই, তৈরি করে রেখেছিল, উত্তেজনা তৈরি করে রেখেছিল। তার মানে এই অঞ্চলের যে অভ্যন্তরীণ, প্রত্যেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রেই অনেক সমস্যা আছে। এখন আঞ্চলিক সহযোগিতার যে দৃষ্টিভঙ্গি, আপনি এটা লক্ষ্য করবেন যে ওই সময়ে যেসব স্কলারলি রাইটিংস বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু সবাই এই কথা বলেছে যে এইদিকে হিমালয় আর এদিকে ভারত মহাসাগর, এই হিমালয় এবং ভারত মহাসাগরের যে সম্পদ, বিশেষ করে যে ইঙ্গিত বহ, সেটা হচ্ছে যে ওয়াটার, মানে হিমালয়ের পানি এবং ভারত মহাসাগরের ব্লু ইকোনমি, এই দুইটাকে যদি ইফেক্টিভলি ব্যবহার করা যায়, তাহলে এই অঞ্চলের ক্ষুধা, দারিদ্র্য এগুলো নিরসনের ক্ষেত্রে একটা ইতিবাচক অবস্থায় পৌঁছানো সম্ভব। এখন আপনি যদি এই ইকোনমিক পটেনশিয়ালিটিকে কাজে লাগাতে চান, তাহলে এখানে একটা রাজনৈতিক সুপরিবেশ দরকার। আর সেই রাজনৈতিক সুপরিবেশ তৈরি করতে গেলে রাজনৈতিক নেতৃত্বকেই কিন্তু এখানে তার প্রজ্ঞা
এবং দূরদর্শিতার পরিচয় দিতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে শেষ করব আপনার, সেটা হচ্ছে এই যে আপনি আরেকটি বিষয় লক্ষ্য করেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে বৈরিতা, এটাই কিন্তু এই অঞ্চলের আঞ্চলিক মানে যে স্থিতি বা মানে স্টেবিলিটি যেটাকে আমরা বলি সেটাকে বিঘ্নিত করার ক্ষেত্রে সবচেয়ে প্রধান নিয়ামক। তার কারণ হচ্ছে এই যে ভারত পাকিস্তানের মধ্যে প্রায়শই আপনি লক্ষ্য করবেন যে ফুল ওয়ার বা টোটাল ওয়ার যেটা, সেটা তো হয়েছেই একাধিকবার। তারপরে সীমান্তে বিশেষ করে কাশ্মীর অঞ্চলে এটা নিয়ে ব্যাপক ধরনের সংঘাত বিভিন্ন সময়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে লেগেই আছে। রাইট, এখন এই সব সমস্যার ইন্টেন্সিটি অনেক ব্যাপক। এটা বললেই যে রাতারাতি সমাধান হয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নাই। তবে এখন যে জায়গায় এসছে সেটা হলো এই, অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সংঘাত থেকেই ভারত পাকিস্তান একটা টোটাল ওয়ারে জড়িয়ে যাবে, এটা কিন্তু আমি কখনো মনে করি না। কারণ দুইটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং এখানে একটা ব্যালেন্স অফ টেরর কিন্তু এস্টাবলিশড হয়ে আছে। এবং এই ধরনের সিচুয়েশনে এই যে অ্যাটমিক ডেটারেন্ট, এটা অবশ্যই কাজ করবে এবং কাজ করবে বলেই কোনো রাষ্ট্র এই টোটাল ওয়ারে যাবে না। কিন্তু টোটাল ওয়ারে না গেলেও সার্কের বিষয়টা, হ্যাঁ আমি বলি যে টোটাল ওয়ারে না গেলেও এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি সীমান্ত সংঘাত বা সংঘর্ষ, এই ধরনের উত্তেজনা বা স্নায়বিক চাপ এগুলো যদি চলতে থাকে বা কূটনৈতিক মানে একজন আরেকজনকে কূটনৈতিকভাবে ঘায়াল করার যে চেষ্টা, যেটা অলরেডি শুরু হয়েছে, যে পাকিস্তান চেষ্টা করছে ভারতকে এইভাবে লেভেল আপ করা, মানে লেভেলিং করা, যে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ব্যাপকভাবে, আবার ভারত চেষ্টা করছে পাকিস্তানকে এইভাবে মানে লেভেল দেয়া যে পাকিস্তান জঙ্গিদের বা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেয়। এই ধরনের আপনি ডিপ্লোম্যাটিক ওয়ার যদি চলতে থাকে তাহলে এইটাও কিন্তু আপনার এই পরিবেশকে অনেকটাই বিঘ্নিত করবে এবং এই ধরনের পরিবেশ যদি থাকে, বিদ্যমান থাকে, তাহলে সার্ক সামিট তার ভবিষ্যতে কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে যাবে, আমি এটা মনে করি। কাজে সার্ককে যদি ইফেক্টিভ করতে হয় এবং এই সামিটকে যত তাড়াতাড়ি করা সম্ভব সেটা যদি মানে কার্যকর করতে হয়, তাহলে ভারত পাকিস্তান বোথ আমি মনে করি যে তার নেতৃত্বকে অবশ্যই এখানে প্রজ্ঞা এবং দূরদর্শিতার পরিচয় দিতে হবে এবং সস্তা সেন্টিমেন্ট বা কোনো ধরনের উস্কানির কাছে নতি স্বীকার যদি কেউ করে, কোনো পক্ষ, এটা পাকিস্তান হোক ভারত হোক, তাহলে আমি মনে করি যে এটা শুধু দুই দেশেরই যে ক্ষতি হবে তাই না, এই অঞ্চলের আঞ্চলিক সংহতি বা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা এই ক্ষেত্রেও, এই দিক থেকেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে। আমি একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আসলে এর একটা ঐতিহাস, এটা একটা অতীত আছে, খুব বাজে অতীত। সেটি আমি বিশ্বাস করি যে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ অত্যন্ত বড় মাপের নেতা ছিলেন। তিনি এবং ভারতের নেহেরু এই দুজনেই খুব বড় মাপের নেতা ছিলেন। কিন্তু এই যে টু নেশন থিওরি, এই যে হিন্দু মুসলমানের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, এই যে দ্বিখণ্ডিত করার মাধ্যমে যে ক্ষতটি তৈরি হয়েছিল, গত 70 বছরে সেই ক্ষতটি হিল আপ হয়নি, বরং মাঝে মধ্যে এগুলো ক্যান্সারের মতো ছড়াচ্ছে। আমরা বাংলাদেশ বেরিয়ে এসে আমরা কিন্তু ক্যান্সারের ছড়ানো থেকে বেঁচে গেছি, আমরা কিন্তু বেঁচে গেছি, যদিও আমাদের মধ্যেও এখনো কখনো কখনো রক্তচক্ষু দেখানো হয়, তারপরেও আমরা কিন্তু বেঁচে গেছি। আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি, যেটা প্রফেসর ফেরদৌস হোসেন বলেছেন যে ভারত পাকিস্তান এখন যেহেতু একটা টেনশন, বেশ বড় ধরনের টেনশন দেখা যাচ্ছে, তো সেটা একটা আজকের সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এই ধরনের উত্তেজনা বা সংঘাতের দিকে রূপ নিক সেটা তিনি চান না। এবং আমরা জানি যে এর আগে তিনি কিন্তু এই উত্তেজনা তো প্রশমিত হয় সে ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। তো এবার উনি বলেছেন যে এটা, যেমন প্রফেসর ফেরদৌস হোসেন বলেছেন যে বাংলাদেশেও এটা হলে কিন্তু আমরাও কিন্তু বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আসলে কেমন ভূমিকা আসলে নিতে পারে এই বড় দুই রাষ্ট্রের পাশে? আমি বলি, আমার একটা সৌভাগ্য হয়েছিল সম্ভবত 97-এ যখন প্রথমে পাকিস্তান পরে ভারত আণবিক বোমার বিস্ফোরণ ঘটালো, তখন আমাদের প্রাইম মিনিস্টার চলে গেলেন প্রথমে দিল্লিতে। আমি তার সফর সঙ্গী ছিলাম। সেখানে আমি দেখেছি, সেখানে তিনি যে কথাগুলো বলেছেন, তখন প্রাইম মিনিস্টার ছিলেন বাজপেয়ী এবং হোম মিনিস্টার ছিলেন ফার্নান্দেজ, সম্ভবত জর্জ ফার্নান্দেজ। ডিফেন্স মিনিস্টার ছিলেন। তো যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে যে সেই জায়গাটায় আমাদেরকে আবার যখন দুই পক্ষ সিরিয়াস আমাদেরকে পিছনে
একটু বসার জায়গাটা দিয়েছিল। সেখানে যে জিনিসটি আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে এই অঞ্চলে কত পার্সেন্ট মানুষ ক্ষুধা দারিদ্র্যের মধ্যে বসবাস করে, আর একটি আণবিক বোমা তৈরিতে কত মানুষের, কত পার্সেন্ট জনগোষ্ঠীর মানে অন্যের সংস্থান করতে পারে একটি মাত্র বোমা। এটা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমি এই জায়গাটায় আশাবাদী যে যেটাই হোক না কেন, যেটা প্রফেসর সাহেবও বলছেন যে ব্যালেন্স অফ টেরর একটা তৈরি হয়ে আছে, কিন্তু কেউই একেবারে দাম করে একটা আণবিক বোমা ফাটিয়ে দেবে আর একটা ধ্বংস হয়ে যাবে, আমি এটাতে বিশ্বাস করি না। এবং সার্কের ভবিষ্যৎ আমি মনে করি উত্থান পতন আছে, কিন্তু ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এটা বিশ্বাস করি না। যে আমরা একদম শেষ, প্রফেসর ফেরদৌস হোসেন, 1 মিনিট আপনি যদিও বলেছেন ভারত পাকিস্তান যে উত্তেজনা নিয়ে, এক বাক্যে যদি শেষ করেন যে আসলে বাংলাদেশের এখন কিছু করতে পারে কিনা, বিশেষ করে ভারত পাকিস্তানের পর বাংলাদেশের তো একটা ভালো সার্কে, একটা ভালো অবস্থান, এই উত্তেজনা প্রশমনে বাংলাদেশ কোনো ভূমিকা রাখতে পারে? প্রাইম মিনিস্টার বলেছেন, কিন্তু 1 মিনিট, প্রাইম মিনিস্টার বলেছেন যে আমি চাই ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে বসে এটা সমাধান করুক। জি, আচ্ছা, একটা অবশ্যই রোল প্লে করতে পারে, কারণ বাংলাদেশ তো অন্যদের সমস্যা সমাধানের ক্ষেত্রেও বিভিন্ন সময় রোল প্লে করেছে। ইরাক ইরান যুদ্ধের সময় আপনি জানেন আল-কুদস কমিটি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় খুব ইফেক্টিভ ভূমিকা পালন করেছিলেন। আর এটা তো আমাদের নিজেদের সমস্যা, তো নিজেদের সমস্যা সমাধানের ক্ষেত্রে তো অবশ্যই আমরা আমাদের কূটনৈতিক প্রজ্ঞা বা আমাদের অবস্থান নিয়ে এগোতে পারি, সেটা একটা দিক। 2 নম্বর হল আপনি লক্ষ্য করবেন যে বান কি মুন, জাতিসংঘ মহাসচিব, উনিও কিন্তু একটা সমঝোতা প্রস্তাব দিয়েছেন যে জাতিসংঘও এখানে সমঝোতা করতে পারে। তো সেখানেও আমরা কিন্তু আমাদের সাপোর্ট এক্সটেন্ড করতে পারি, এটা একটা দিক আছে। তবে আমি যেটা মনে করি যে সমঝোতা হওয়া দরকার এবং এই উত্তেজনা প্রশমিত হওয়া দরকার, সার্ক ইফেক্টিভ হওয়া দরকার। এটা যদি না হয়, ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রের মধ্যেই আমার কাছে মনে হয় যে কিছু দুষ্ট গ্রহ আছে। আপনি লক্ষ্য করবেন যে ভারতের সব পার্টি একেবারে ডেমোক্রেটিক নর্মস দিয়ে তারা একটা একেবারে খুব ভালো পরিবেশ সৃষ্টি করতে চায়, ব্যাপারটা তা না। ওইখানেও আরএসএস আছে, ওইখানেও হিন্দু মহাসভা আছে, ওইখানেও বিশ্ব হিন্দু পরিষদ আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর পাকিস্তানের খবর তো আমরা জানি যে সেখানে পাকিস্তানের আর্মি এবং অন্যান্য এরা কি করে, সেটা তো আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো যে এইসব গোষ্ঠীরা নানা কারণে কিন্তু একটা সংঘাতের দিকে ঠেলতে চায় অনেক সময়, এবং সেই ট্র্যাপে যাতে কেউ পা না দেয়, এটা কিন্তু আমি আগেও বলেছি। এটা হলো একটা দিক। আর 2 নম্বর দিক হচ্ছে যে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ধরনের উত্তেজনা একটা যুদ্ধের দিকে ধাবিত হয়, তাহলে কিন্তু অন্যান্য শক্তির ইনভলভ হয়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমার একটা বড় ধরনের সতর্কতা। আপনি দেখবেন যে ইতোমধ্যে, আমি একটা কথা বলি, যে চীন, রাশিয়া, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইরানেরও কিছু ইনভলভমেন্ট, এগুলা কিন্তু আস্তে 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 এগুলা একটু একটু করে কিন্তু ক্রিস্টালাইজ হচ্ছে। এবং এগুলা যদি হতে থাকে, তাহলে এটা যে শুধুমাত্র এই অঞ্চলের উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটিও কিন্তু কোনো ভাবার কারণ নাই, কারণ এখানে নানা ধরনের ক্ষমতার এক্সারসাইজের ব্যাপার কিন্তু আছে। ফলে তার একটা ক্ষেত্র এই দক্ষিণ এশীয় অঞ্চল হয়ে দাঁড়াক, এইটা আমার মনে হয় আমাদের কোনোভাবেই হতে দেয়া উচিত না। এবং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক প্রজ্ঞার অবশ্যই পরিচয় দিতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই তার কূটনৈতিক যে সামর্থ্য আছে সেটাকে কাজে লাগাতে পারে, সেই প্রত্যাশা করি। মোহাম্মদ শফিকুর রহমান এবং প্রফেসর ফেরদৌস হোসেন, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, শান্তিতে থাকবেন সেই প্রত্যাশা করি। বাংলাদেশ তার যে কূটনৈতিক সামর্থ্য আছে সেটা অবশ্যই কাজে লাগাবে ভারত পাকিস্তান যে এখন যে উত্তেজনা চলছে সেটা যাতে কমে আসে সেই ক্ষেত্রে। আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা করি।